মানে 26,000 চাকরি যাদের জন্য গেল তারা শয়তান নয়, যারা আইন আদালতে গেল তারা শয়তান। আবুল বাসারকেই প্রথমত কথা বলি, আপনি ভারতেই বা থাকছেন কেন? আপনি একটু গাঁজায় গেলে তো ভালো হয়, ওখানে প্রশাসনটা খুব ভালো চলছে। দিদির পাখির চোখ ছিল, 26,000-এ যত চাকরিটা যায় উল্টো বলছি। এবং এই কাজে দিদি রিভিউ পিটিশন করার পরে নিশ্চিত করে পরাজয় হবে। এটা তো মাত্র 26,000-এর গল্প, তার মধ্যে জালি আছে, যোগ্য আছে। ওখানে টোটাল প্যানেলটা বাদ হচ্ছে, সিভিক টিচার নিয়োগ করা হবে। আচ্ছা, ক্রিকেটের T20-টা তো ইডেন গার্ডেন হয়, এতদিন তাই জানতাম। ওটা কি এখন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হচ্ছে? বুঝতে পারলাম না। আচ্ছা, সনদ জয়সূর্য ছিল না গতকালকে রাজ্যে? সনদ জয়সূর্য খুব ভালো ছক্কা মারতে পারে, ভয়ঙ্কর ছক্কা মারে সনদ জয়সূর্য। তো আমি একটু দেখছিলাম, মানে দুরন্ত সনদ জয়সূর্যের মতো ব্যাটিং করছে মমতা ব্যানার্জি, বোল্ড ফোল্ডকে পরোয়া হচ্ছে না, ব্যাপক ব্যাটিং করলো আজকে। উফ! তারপর তার সহচররা কিন্তু খারাপ যায়নি, সহচররা যা সার্টিফিকেট দিয়েছে সনদ জয়সূর্যকে, যাকে বলে একদম স্ট্রেট ব্যাটিং, সব ছক্কা। সেই তাতে সাহায্য করছে কে? সুবোধ সরকার। প্রথমে বলে দিল সুবোধ সরকার ভারতের শ্রেষ্ঠ মানবিক মুখ, ভারতের শ্রেষ্ঠ মানবিক মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি। মানে কেতন হলো এটা। চাকরি চলে যাওয়া শিক্ষকদের পুনর্বাসন দেবার আলোচনা চক্র ছিল না, জনগণের টাকায় দিদি ভোজন আর কেতনের অনুষ্ঠান ছিল, আরো কিছু জনগণের টাকা খরচা হলো। আমাদের দুধেল গাই সাহিত্যিক আবুল বাসার, তিনি আবার ভয়ঙ্কর কথা বলেছেন যে এ সবই হচ্ছে শয়তানদের খেল। মানে 26,000 চাকরি যাদের জন্য গেল তারা শয়তান নয়, যারা আইন আদালতে গেল তারা শয়তান, যারা ন্যায় মূল্যায়িত করতে গেল তারা শয়তান। মুখ্যমন্ত্রী দেশের মধ্যে সর্বোচ্চ সৎ, খুব ইন্টারেস্টিং কিন্তু এগুলো সব। বাকি সব ফেলে দিন, বাকি তো মচ্ছবোধ ছিল, T20 খেলা হচ্ছিল। আর বলেছেন ভারতের বিচার ব্যবস্থা প্রহসনে পরিণত হচ্ছে, অন্ধকারের মধ্যে ঢুকে পড়েছে, তার উপর আমার আস্থা নেই। আচ্ছা, ভারতের বিচার ব্যবস্থা শেষ, তো মানুষের শেষ অবলম্বন হচ্ছে বিচার ব্যবস্থা, আইন বিভাগ, শাসন বিভাগ আর বিচার বিভাগ। মানুষ যখন সব হারিয়ে ফেলে, শেষ প্রতিবিধান শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার বিচারালয়ের মাধ্যমে। আর সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয়, তার প্রধান যিনি তিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তার ভার্ডিক্ট ছিল, তার প্রতি আস্থা নেই, প্রহসন, ওটা অন্ধকলি। আবুল বাসারকেই প্রথমত কথা বলি, আপনি ভারতেই বা থাকছেন কেন? আপনি একটু গাঁজায় গেলে তো ভালো হয়, ওখানে প্রশাসনটা খুব ভালো চলছে। গাঁজা বলছে, গাঁজা। বাংলাদেশে গেলে একটু অসুবিধা আছে, কিন্তু ইউনূস সরকার ইসরায়েলকে বেশি করে টাকা দিচ্ছে। আজকে খবর কাগজ দেখছিলাম, বাংলাদেশের খবর কাগজ দেখছিলাম, ইসরায়েল সরকারকে আর্থিক সাহায্য করছে কে? ইউনূস সরকার। কি পয়সা রে ভাই! কেন ইসরায়েল সরকার করছে? কেন? যাতে গাজায় আরো বেশি নারী আর শিশুকে হত্যা করা যায়, আরো দায়িত্ব দিয়ে হত্যা করে। ওরা মোল্লাকে মারতে হবে না? এছাড়া আফগানিস্তান তো আছে, তালিবানরা খুব ভালো দেখতে, মহিলার আরো সুন্দর দেখতে, পাকিস্তান আছে। এইরকম কোন একটা দেশে যেখানে জাস্টিসটা খুব ভালো, ও চলে যেতে পারে। ভারতের বিচার ব্যবস্থার প্রতি ওনার আস্থা নেই। আমি জনগণকে বললাম, ভারতের সংবিধানকে বললাম, ভারতের বিচারালয়কে বললাম, ইনি নাকি আবুল বাসার আগে বামেদের প্রতি কি গভীর আস্থা, বাম সবল, আবুল বাসার সুবোধ সরকার সবল, বাম দুর্বল, আবুল বাসার সুবোধ সরকারের কাছে বাম দুর্বল হয়ে গেল, দিদি সবল হয়ে গেল। কি বিচার! তো দিদি বলছেন ডোন্ট কেয়ার, তাকে জেলে যেতে হলে রাজি, সে শিক্ষকদের পাশে দাঁড়াচ্ছে। আবার শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে দিদি। আর বলেছে আমি একটাও মিথ্যে কথা বললে আপনারা ধরিয়ে দেবেন। কি বলেছে?
আমি যদি একটাও মিথ্যে কথা বলি আপনারা ধরিয়ে দেবেন। আর তুমি প্রথমে বললে না যে যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢোকা হচ্ছে তখন পাস শ্রেণীর ঝগড়া হচ্ছে, দু ধরনের শিক্ষকরা ঝগড়াঝড়ি করছে। এ বলছে তুই অযোগ্য, ও বলছে তুই অযোগ্য, ও বলছে তুই, বললে তুই 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 তুই। আসলে পার্সগুলো কারা পেয়েছে বলে আমার অনুমান, জানো, অযোগ্যরা পেয়েছে। যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করে পাশ করেছিল তারা বেসিক্যালি অযোগ্য। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তারা বেসিক্যালি যোগ্য, সরকারের প্রতি দায়বদ্ধ, সরকারের টাকা দিয়েছে। একদম ভিন্ন কথা বলছেন, উল্টো কথা বলছি। আমার মনে হয় পাঁচটা বেছে বেছে অযোগ্যদের দেওয়া হয়েছে, কারণ যারা মাইক ধরে বক্তব্য রাখছিল টিচাররা, তাদেরকে আমার চূড়ান্ত অযোগ্য মনে হয়েছে। কাঠমানির শিক্ষক ছাড়া এত অযোগ্য শিক্ষককে আমি দেখতে পাই না। তাহলে নিশ্চিত কাঠমানির শিক্ষক, আমার অনুমান এটা। সে বলছে আমি বলেছি আমার চাকরি, মানে আমাদের নয়। ও 26,000-এর পক্ষে বলতে যায়নি, ও নিজের জন্য বলতে গিয়েছিল। একটা একটা টি শার্ট পরে আর জিন্স পরে গেছে, কালচার কি শিক্ষকদের? এই শিক্ষকরা বেকার থাকবে, কারা বেকার থাকবে? শিক্ষকদের তো নির্দিষ্ট ড্রেস কোড থাকা উচিত নাকি? গোটা পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষকের দিকে তাকিয়েছে, ওটা শিক্ষক, ওটা ড্রেস। স্কুলে পরে ওটা বসে যাওয়া যাবে? স্কুলে যদি ওটা পরে না যাওয়া যায়, শিক্ষামন্ত্রীর কাছে যাওয়া যায়? লক্ষ লক্ষ ছাত্ররা তো দেখছে গোটা পশ্চিমবঙ্গে যে আমাদের টিচারদের হাল কি। ওই আমাদের টিচার টি শার্ট পরে আজ কাটা জিন্স পরে দাঁড়িয়ে আছে, সে বলছে দি 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 দি। এদের কত আর সর্বনাশ করলে তবে বলে ক্ষতি 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 বলবে। এরকম দুনিয়া দেখিনি ভাই। দিদির প্রতি প্রবল আস্থা, আর দিদির চাকরি চলে যাওয়ার প্রতি খুব আস্থা। দিদির, এটা আমার অনুমান, দিদির পাখির চোখ ছিল 26,000-এ যেন চাকরিটা যায়। কি বলছেন স্যার? উল্টো বলছি। এবং এই কাজে দিদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাহায্য নিয়েছে কিরকম সন্দেহ আছে। আমি দিদির সাথে বিকাশ রঞ্জন যোগ খুঁজে পাচ্ছি, এবং দিদির যথার্থ কারণে বিকাশ রঞ্জনকে নোবেল দেওয়ার প্রস্তাব দিয়েছে, এবং আমি এই প্রস্তাবে সহমত। কারণ দিদির কথা অনুযায়ী গোটা হাইকোর্টকে, গোটা সুপ্রিম কোর্টকে প্রতারিত করেছে, পরিচালিত করেছে, প্রবাহিত করেছে, সমস্ত করেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাহলে ভারতের সংবিধানকে চালাচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ভারতের সুপ্রিম কোর্ট চালাচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ভারতের হাইকোর্ট চালাচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যই ভারতের রাষ্ট্রপতি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভারতের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো বটেই। সেই তো দেশ ভারতবর্ষ ইকুয়াল টু বিকাশ রঞ্জন, ভারতবর্ষ ইকুয়াল টু বিকাশ রঞ্জন। গরুর মাংস খেলে এই শক্তি বাড়ে, এই বুদ্ধি বাড়ে, বিরাট বুদ্ধি তার। কেউ যে বলছে না কোথাও ভুনা খেয়েছিল কি, কাল দায়িত্ব না, এটা যোগ্যতা। এমন একটা লোককে অবশ্যই আইনের ক্ষেত্রে যোগ্যতার জন্য নোবেল দেওয়া উচিত। আমি নোবেল কমিটির কাছে পারলে দিদিকে সঙ্গে করে নিয়ে গিয়ে প্রপোজাল দেব, এবং দিদি সমূহ লাভ করিয়ে দিয়েছে। দিদি দিয়েছিল, মনু সিংভিকে দিয়েছিল। মনু আছে না, মনু সিংজি নাকি, তাকে ডেকেছিল। এই অভিষেক তো দুটো, এই অভিষেক ওই অভিষেক, নামের মিলের জন্য তার চাকরি হয়েছে। মনু সিংজি নাকি সিংভি, ও তাকে কত কোটি টাকা দেওয়া হয়েছে। দিদি বলছে মনু সিংভি পারিনি, আরো দেব। কাকে কাকে দেবে? কপিল সিব্বলকে দেবে, কপিল সিব্বল। আর কল্যাণ কি বন্দ্যোপাধ্যায়, ওকে দিতে হবে। আবার হাত কেটেছিল ওয়াকাবিল জন্য, সেই ওয়াকাবিল তো পাস হয়নি একদম। যে মোল্লাগুলো বলছিল জান দিয়ে দেবো, প্রাণ দিয়ে দেবো, ওয়াকাব রুখবো, ঘাড়ে কারো মাথা নেই, তাদের বলি পাক্কা মুরগিও ঘরে মুরগির মাংস খাবো, কেটে মুরগির মাংস খাবো, নিজেও মুরগি আর মুরগি খা, দু জায়গায় পাস হয়ে গেছে। এবার আত্মদখন না, জানতে কত ক্ষমতা দেখি, নির্লজ্জ জনজাতি এটা। কিন্তু দিদির কাছে গুরু, বিরাট গুরু। আর হচ্ছে প্রশান্ত ভূষণ আর অভিষেককে তো নেবেই, 4 জন মিলে নাকি লড়বে। আমার তো হাসি লাগছে জানেন তো,
অতগুলো শিক্ষক বসে আছে, তারা খিল্লি করলো নাকি? না, অনেকে খিল্লি করতে চেয়েছিল, হয়তো মাইক্রোফোন যায়নি। তারা নিশ্চয়ই ভালো। কেন বলুন তো? কারণ উনি বলছেন রিভিউ পিটিশনে 4টে অ্যাডভোকেট লাগাবো। আগে একটা ছিল, 4টে, মানে ভারতবর্ষের শ্রেষ্ঠ 4টে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এত ভারতের শ্রেষ্ঠ অ্যাডভোকেটদের দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা শুধু ধ্বংস হবে। রিভিউ পিটিশন করার পরে নিশ্চিত করে পরাজয় হবে। কেন? কারণ আমি যতটুকু আইনজ্ঞদের সাথে কথা বলেছি, জেনেছি যে টেকনিক্যাল কিছু ত্রুটি থাকলে রিভিউ পিটিশন গ্র্যান্ড হয় বা কিছু ফল হয়, আদারওয়াইজ ফল হয় না। এখানে ফল কিছু হবে না। কারণ এই যে চাকরিগুলো গেছে, পুরো প্ল্যান করে দুর্নীতি করে চাকরিগুলো গেছে, হঠাৎ করে কিছু হয়নি। অত্যন্ত পরিকল্পিত হবে, কালেকটিভ রেসপন্সিবিলিটি নিয়ে লুট করা হয়েছে। কালেকটিভ রেসপন্সিবিলিটি। আজকে প্রাইমারিতে মামলাটা ওঠার কথা, জাস্টিস নিজেই পালিয়েছে, ছেড়ে দিয়েছে, বলে আমি করতে পারবো না। কারণ টোটাল প্যানেলটা জালি বলে কোর্টকে রায় দিতে হবে। কি বললাম? 36,000 না কত, সেটা নয়, টোটাল 39,000 না কত নিয়োগ হয়েছে, 49,000, টোটালটা জাল হিসেবে কোর্ট আরো একটা, এটা তো মাত্র 26,000-এর গল্প, তার মধ্যে জালি আছে, যোগ্য আছে, ওখানে টোটাল প্যানেলটা বাদ হচ্ছে। এই এত যে চিটিংবাজি, ধান্দাবাজি, নোংরামি, নষ্টামি, ধ্যাসটামি, প্রাইমারিতে বিচারপতি যে সরে এলেন সেই আঙ্গিকে বলছেন। সব আমি বলছি। সেকেন্ডারির কথা বলছি, হায়ার সেকেন্ডারি, প্রাইমারি, এই প্রাইমারিটা যে চেপে গেল, দিদি বেঁচে গেলেন। আজকেই রায়, উনি সরে গেলেন। আবার কিছুদিন পর রায় হবে, ওয়েট করুন, ওয়েট অ্যান্ড সি। ও বাবিয়া কিন্দা ভালো আছে। কালেকটিভ রেসপন্সিবিলিটি। পার্থ চট্টোপাধ্যায় জনগণের টাকায় অর্পিতার সাথে যা করেছে, ওটা হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি। অর্পিতার ঘরের বিছানায় বা বিছানার তলায় যে 52 কোটি টাকা পাওয়া গেছে, 5 ভরি সোনা পাওয়া গেছে, কালেকটিভ রেসপন্সিবিলিটি। কি ডিউটি, কি ইংরাজি জ্ঞান রে ভাই তোমাদের। চুপ করো, অবাকাদের বলি, বেশি বকবে না। কোরআন তেলাওয়াত করে তোমাকে ধরবেন, চলে আসবে একদম। বাংলায় উর্দু জয়গান হবে, সব ভেঙে চুরমার করে দেওয়া হবে সব। আমি শুধু বলি, দিদি আপনি কি সত্যিই চাননি যে 26,000-এর টোটাল প্যানেলটা বাতিল হোক? এটা কি আপনি সত্যিই চাননি? আপনি বলছেন মিথ্যে বললে ধরিয়ে দেবে, এই তো। ওরা তোকে ধরাতে পারেনি, আমি একটু ধরাই। আমি বলছি আপনি চেয়েছিলেন। কেন চেয়েছিলেন? 26-এ ইলেকশনের আগে 26,000-এর বেতন দিতে হবে, এর জন্য চেয়েছিলেন। এটা ইস্যু চাইতো। এরপরে 49,000-এর বেতন দিতে হবে না, আবার চাইবেন কত? 49,000 প্রাইমারি, 39,000, সরি, প্রাইমারি। কেন? ভালো করে বুঝতে হবে। আচ্ছা, সবচেয়ে যোগ্য লোক কারা? যারা জালি টিচার, তারা। কারণ তারা আগে 45 থেকে 10 থেকে 15,000 টাকা দিয়েছে, লাখ টাকা দিয়েছে, ওরা পাস পেয়েছে। আগে টাকা দেবে, পাস পাবে, টাকা দেবে না, পাস পাবে না। হলো? তাহলে বলছেন পাস পেয়েছে টেন্টেড ক্যান্ডিডেটরা? অবশ্যই টেন্ডার বলুন, বাংলায় বলুন, সব ওই আদালতে বলতে বলুন। পাস পেয়েছে দুর্নীতিগ্রস্ত, হ্যাঁ, তারাই তো পাবে, টাকা না দিলে পাবে কেন? উত্তর দাও। এই টিচাররা ভালো পরীক্ষা দিলে মানবিক লাভ আছে কিছু? ভালো পরীক্ষা দিয়ে মুখ্যমন্ত্রী তো আজকে একদম সরাসরি ইন্ডাস্ট্রিয়াল থেকে বললেন যে প্রথমে তিনি যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াবেন, তারপরে না, যোগ্য হচ্ছে আসলে ওই লোক, টাকা দিয়ে তারা যোগ্য। তারা তখন দিয়েছে 10 থেকে 15 কোটি লাখ টাকা, 20 লাখ টাকা, মানে যার যেমন ব্যাপার আছে। যেমন নন্টের সোর্স আছে, নন্টে 12 লাখে হয়ে গেছে। ফন্টের সোর্স খারাপ, তেমন নেই, ফন্টের 20 লাখ লেগেছে। এইভাবে নন্টে, ফন্টে, চন্টের, বাঁটুল, পিটুল, পুতুল সব পেয়ে গেছে। তো এরা টাকা দিয়েছে, আবার এদের বেতনের টাকা ফেরত দিতে বলেছে। সূত্র বারবার সে সূত্র, তাই তো।
এদের বেতনটা কত 35 লাখ থেকে 50 লাখ বা তার আশেপাশে, 35 লাখ থেকে 50 লাখ, তার উপরে 12% ইন্টারেস্ট। শোনো, তুমি তো গুজরাটি নও, মোদিজি গুজরাটি। দিদি মোদিজিকে ওই জন্য শ্রদ্ধা করে। দিদি অঙ্কটা খুব ভালো শিখেছে রিসেন্ট, আর দিদি এখন পশ্চিমবঙ্গ চালাচ্ছে গুজরাটের ফরম্যাটে, মোদিজির মতো করে অঙ্ক হচ্ছে। তাহলে আগে নিয়েছে 15-20 লাখ টাকা পর ক্যান্ডিডেট পিছু, আবার পাবে 35 থেকে 50 লাখ টাকা, 12% ইন্টারেস্ট। তাহলে একজন শিক্ষক কত দিল? একজন শিক্ষক দিল 60-65 লাখ টাকা। তো যে 60-65 লাখ টাকা দিল তাকে পাস দেবে না যে দিল না তাকে বাতিল উত্তর দাও? পশ্চিমবঙ্গ কাদের দ্বারা চলে? যেমন সরকার রামনবমী করেছে, গুরুত্ব দিয়েছে মিডিয়া। মাসুম আক্তার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী যে শুরু হলো তার নেপথ্যে ছিল কাজী মাসুম আক্তার। নিহত হয়নি, টাকা দেয়নি, সরকার টাকা দেয়। তাহলে এই অপরাধ যারা করলো দিদি, আপনি বলছেন আলাদা করা যাচ্ছে না, স্যার দায় তো এদের বিরুদ্ধে আপনি কি শাস্তি দিয়েছেন? তাহলে ঘুরিয়ে আমি বলবো উল্টো, যখন এদের বিরুদ্ধে কারো শাস্তি আপনি ঘোষণা করেননি, যখন কোনো অ্যাকশন নেননি, যখন এদের তোল্লা দিয়েছেন, এরা নয় মোল্লা তবুও দিচ্ছেন তোল্লা। কি জন্য দিচ্ছেন? মোল্লা তো ভোট থাকে, এখানে তোল্লা কেন? এখানে তোল্লা দিয়েছেন চুরির কাজে সার্টিফিকেট দেওয়ার জন্য। তাহলে চুরির মাল কোথায় কোথায় যায়, কার কাছে যায়? আর যদি বলেন না আমি জানতাম না, এসব আমার জানা ছিল না, কিছুই বুঝতাম না, তাহলে আপনি বলুন, তাহলে আপনি উদ্যোগ নিন। আগে জানা ছিল না, এখন তো জানলেন, অ্যাকশন নিয়েছেন, সুপ্রিম কোর্টে তো বলে দিয়েছি। মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন যে স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণ একটা অটোনমাস বডি, রাজ্য সরকারের সেখানে কোনো স্টেক হোল্ডিং থাকে না। সমস্ত নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার। স্কুলগুলো যে চলছে, স্কুলের শিক্ষকদের নিয়োগ করতে আগে ম্যানেজিং কমিটি, এখন মধ্যশিক্ষা পর্ষদের হাতে তুলে দেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কাজ করছিল। প্রাইমারি নিয়োগগুলো কোথায় বসে হয়েছে? মধ্যশিক্ষা পর্ষদে বসে হয়নি। আর মধ্যশিক্ষা পর্ষদ আর স্কুল সার্ভিস কমিশন নিয়ন্ত্রণ কার হাতে? শিক্ষা দপ্তর হাতে নেই। আর শিক্ষা দপ্তর নিয়ন্ত্রণ কার হাতে? মুখ্যমন্ত্রীর হাতে নেই। অসত্য কথা বলছে না, সত্য কথা যদি না বলি তোমরা ধরিয়ে দিও। আমি বিস্মিত, মানে তিনি নিজেই বলছেন আমি অসত্য কথা বলতে পারি, কিন্তু বোকা বড় ভাবছি। দিদি আসল কথা কি জানেন? আসল কথা সামনের যে ইলেকশন, সেই ইলেকশনের আগে 26,000-এর চাকরি চলে গেলে মমতা ব্যানার্জির লাভ। এই কাজে যেহেতু বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাহায্য করেছে, সেহেতু বিকাশ রঞ্জনের প্রতি অত্যন্ত প্লিজড কে? মমতা ব্যানার্জি। এটা হচ্ছে বাস্তব, এটা কপট না, আসলে প্লিজ। কেন? ওই বিপুল কোটি কোটি টাকা এখন দিতে হচ্ছে না। তাহলে কি হবে? তাহলে কি সবাই ভেসে যাবে? না, ভেসে যাবে না। আজকে দিদি বলে দিয়েছেন ভলেন্টিয়ারি টিচিং। আরে একদম আমি প্রথম বলেছিলাম, পশ্চিমবঙ্গে প্রথম বলেছিল কাজী মাসুম আক্তার। পুরো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কাউকে দরকার ছিল না। আমি রাজ্যপালকে ধন্যবাদ জানাচ্ছি, উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি দিচ্ছেন না। স্থায়ী ভিসি দিলে এইরকম ভিসি পয়দা হবে যারা মশাবি করছিল। কি অপার ওয়েলিং বলে রে ভাই, ওয়েলিং এর তো একটা সীমা থাকে। এই ভিসি বিশ্ববিদ্যালয় চালাবে, তাদের ডাকা হয়েছিল। আমার মনে হয় রাজ্যপাল মহোদয় ওই জন্য অস্থায়ী ভিসি রেখে দিই, যখন তো তাড়ানো যায় যাতে। আমি পরিষ্কার করে বলছি, আজকের অনুষ্ঠানটা কি ছিল? লোককে বিভ্রান্ত করার ছিল, কিন্তু মিথ্যাচারের প্রদর্শনী করার ছিল, আর দিদি ভোজনা করার কম্পিটিশন ছিল। কে কত ভোজনা করতে পারে, এমনকি ক্ষতিগ্রস্ত টিচারও ভোজনা করছে। তারা বলছে বিরোধীরা কি করছে, মানে ওই মঞ্চ কি বিরোধীদের চ্যালেঞ্জ করার মঞ্চ? সরকার কি বিরোধীরা চালায়? ওদের চাকরি কি বিরোধীরা খেয়েছে? ওদের নিয়ে দুর্নীতি কি বিরোধীরা করেছে? লজ্জা শরম কিচ্ছু নেই। 26,000-এ যে চাকরি চলে গেল, এই যে বিপুল টাকা জমলো,
আবার প্রাইমারি দুর্নীতিতে চাকরি চলে যাবে, ওই যে বিপুল টাকা জমবে, ওই টাকায় কি হবে? লক্ষ্মীর ভাণ্ডার, ওই টাকায় লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, জনমোহিনী, মনমোহিনী প্রজেক্টে ইনভেস্ট করার জন্য বাড়তি টাকা লাগে। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বেড়ে যেতে পারে, ভোট ওখানে আছে। এই শিক্ষকদের তো ভোট নেই, কটা ভোট আছে? আমি পরিষ্কার করে বলছি, দিদি কায়দা মারছেন আমার। তিনি বলছেন যেটা বললাম, 70,000 টাকার মাইনের চাকরি, আমি যোগ্যতা কথাই বলছি, সকল যোগ্য। সেই চাকরি চলে গেলে তাকে, আমি যেটা আগে বলেছি, মাননীয় ক্লিয়ার করে বলেনি, আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, সিভিক টিচার নিয়োগ করা হবে। উনি প্রথমে বলছে সুপ্রিম কোর্টে তোমরা যাচ্ছ, রিভিউ পিটিশন হচ্ছে, টাইম কিল করা। ওটা কি জন্য? সময় নেওয়া, লোকের উষ্ণতাকে প্রশমিত করা, লোককে স্বপ্ন দেখানো, আশায় মরে চাষা, এদেরকে চাষা মনে করা হয়েছে, এদেরকে আশা দেওয়া, আশা একটু পাঞ্চ করে দাও। না না বলিনি, গুলিয়ে যাবে না, গুলিয়ে যাবে, আশাকে একটু পাঞ্চ করে দাও, এই আশাটা করবে। রিভিউ পিটিশনের বিষয়টা কয়েক মাস ধরে চলবে, তারপরে গ্যারান্টি রিভিউ পিটিশন রিজেক্ট হবে। ও বলছে ততদিন তোমরা স্কুলে গিয়ে কাজ করো, তোমাদের কে বারণ করেছে স্কুলে যেতে? খুব মজা। তিনি বলছেন এখনই কোনো চাকরি যাচ্ছে না, যাচ্ছে না, মাইনে যাচ্ছে, এটা জিজ্ঞেস করা কেউ ছিল না। গোটা মঞ্চে একজন ভাইস চ্যান্সেলর মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করলেন না, আবুল বাসার জিজ্ঞাসা করলেন না, পৃথিবীর শ্রেষ্ঠ মহৎ লোককে জিজ্ঞাসা করলেন না, বাকিরা কি যে ম্যাডাম এরা যে স্কুলে যাবে এরা কি বেতন পাবে? তিনি বলছেন পুষিয়ে দেবেন। কিভাবে পুষিয়ে দেবেন? ওই জন্যই তো বলছি, পুষিয়ে দেওয়ার জন্য বেআইনি পদ্ধতিতে পরীক্ষার মধ্যে না গিয়ে বেআইনিকে আইন হিসেবে চালিয়ে দিয়ে সিভিক টিচার তৈরি করা হবে। সিভিক টিচার কারা? যারা অনুগত থাকবে তারা। তারপরে 2-4 জন আত্মহত্যা করবে, বয়ে গেছে। সারদাতে কত শ্লোক আত্মহত্যা করেছে জানো? এটা কি হয়েছে? কিছু হয়েছে? পশ্চিমবঙ্গে দুর্নীতি কোনো ভোটের ইস্যু নয়। সারদা ভোটের ইস্যু হয়নি, নারদা ভোটের ইস্যু হয়নি, রোজবেরি ভোটের ইস্যু হয়নি, মাছ চুরি ভোটের ইস্যু হয়নি, ছাগল চুরি ভোটের ইস্যু হয়নি, না কয়লা চুরি ভোটের ইস্যু হয়নি, আবাসন চুরি ভোটের ইস্যু হয়নি। মুখ্যমন্ত্রী বলছেন সরকার তো এখনো টার্মিনেশন লেটার দেয়নি, বুদ্ধি খরচ করুন এবং শিক্ষকরা যেমন কাজ করছেন তাই করবেন ঘোষণা মুখ্যমন্ত্রী। আচ্ছা, বুদ্ধি খরচ করে মাননীয় কাছে তো একটা জিনিস জানতে পারতো শিক্ষকরা, মানে এরা কি শিক্ষক বুঝতে পারছেন আপনি নাকি? এদের কথা শোনালো না, আপনি বুঝতে পারছেন যে ম্যাডাম সুপ্রিম কোর্টের রায় আছে স্কুলে না যাওয়া, আমরা যদি সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করি আপনার কি ক্ষতি হবে জানি না, আমাদের তো ক্ষতি হয়ে যাবে নাকি? আমাদের তো ক্ষতি হবার জায়গা হলো, কি ক্ষতি হওয়ার জায়গা হলো বলে দিই। সুপ্রিম কোর্ট বলেছে যোগ্য শিক্ষকদের মধ্যে যারা আগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তো, অর্থাৎ প্রাইমারি স্কুল টিচার ছিল হয়তো, পড়াতো আর কি, অথবা জুনিয়র হাই স্কুল টিচার ছিল হয়তো, তাদেরকে পূর্ব স্থানে 3 মাসের মধ্যে ফেরত দিতে হবে। 3 মাসের মধ্যে তারা পূর্ব স্থানে নিযুক্ত হতে পারবে। যদি ভ্যাকেন্সি আর ওখানে না থাকে ভ্যাকেন্সি তৈরি করে ঢোকাতে হবে বলেছে না সুপ্রিম কোর্ট। 3 মাসের সময়সীমাটা ওই জন্য দিয়েছে, কিন্তু মাননীয় অসম্ভব জ্ঞান, তিনি বুঝে গেলেন 3 মাসের মধ্যে নোটিফিকেশন হবে, নোটিফিকেশন অনুযায়ী ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপ হয়ে স্কুল সার্ভিস পরীক্ষা হবে, স্কুল সার্ভিস পরীক্ষা হয়ে রেজাল্ট আউট হবে, রেজাল্ট আউট হওয়ার পর প্যানেল তৈরি হবে, প্যানেল তৈরি হওয়ার পরে এনলিস্টেড হবে, এনলিস্টেড হয়ে যাওয়ার পরে তাদের কাউন্সিলিংয়ে ডাকা হবে, তারপর স্কুল চয়েস করা, তারপর ইন্টারভিউ হবে, তারপর স্কুল চয়েস করা। এত কাজ 3 মাসের মধ্যে হয়ে যাবে। এত কাজ করতে 1.5-2 বছর লাগে। এটা 11 কোটি পশ্চিমবঙ্গবাসী জানে, শুধু দিদি জানেন না। তিনি বুঝে গেলেন 3 মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে নতুন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা শুরু করতে বলেছেন, এবং ওই পরীক্ষাতে সবাই পাস করে যাবে। ওনার অনুমান দিদি 1% পাস করতে পারবে। আচ্ছা দিদি আপনাকে বলি, আপনাকে না ইসলামী ইতিহাসে MA-তে আর একবার পরীক্ষা দিতে বলা হবে, কেউ সাহায্য করবে না, কিন্তু আপনি পাস করতে পারবেন তো? আচ্ছা আপনার সাথে যে সকল IAS IPS করে ঘুরে বেড়াচ্ছে, 5 বছর 10 বছর 15 বছর চাকরি করছে, তাদেরকে আবার গোড়া থেকে IAS IPS পরীক্ষা WBC পরীক্ষা বসতে পারবেন, দেখুন কত পাস করে।
যে জাজ রায় দিয়েছে জাস্টিস, তাকে যে গোড়া থেকে পরীক্ষা করতে বলে আমি যাই না, সে হতে পারবে, কারণ তাকে আইনে চর্চা করতে হয়। এটা অবান্তর, অবাস্তব, এই কথা আমি প্রথম বলেছি। না স্যার, আমি দেখলাম শিক্ষকদের মধ্যে কেউ কেউ এই কথা বলছে, আমি পরিষ্কার করে কথা দিয়ে করি। তাহলে ম্যাডাম, আপনি কি তাহলে এই কাজটা এখন আপাতত করতে বলছেন যে তোমরা স্কুলে যাও, বাকিটা দেখে নিচ্ছি? কি বাকিটা মানে কি 20,000 টাকা? সিভিক টিচার 10,000 দেবেন, বেশি দেবেন, কারণ টিচারদের ইএমআই আছে, বাচ্চার দুধ কেনার পয়সা আছে, বাচ্চার স্কুলে যাওয়া আছে, তাদের কাপড় চোপড় খাওয়া আছে, তাদের বাম্মাদের ওষুধের পয়সা আছে, অথবা ঘর ভাড়া আছে। 20,000 টাকা কমে দেবে না দিদি। অর্থাৎ সিভিক টিচার উনি করলেন 70,000 টাকার বেতন খেয়ে নিয়ে 20,000 টাকা বেতন দিলেন। লাভটা বলুন, এইটা দরকার ছিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা এই কাজটা করে দিয়েছে, ধন্যবাদ সুপ্রিম কোর্ট। এটা কিন্তু মনের কথা, মুখে নাকি খান।